হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সরোজিনী নাইডুর লেখা একটি বিখ্যাত কবিতা দ্য বেঙ্গল সেলার্স। ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে নতুন যে সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাস আনা হয়েছে তার প্রথম সেমিস্টারের একটি কবিতা এটি। টোটাল তোমাদের সিলেবাসে প্রথম সেমিস্টারে 3টি কবিতা আছে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং। আই হ্যাভ অলরেডি আপলোডেড দ্য ক্লাস অন দ্য সেকেন্ড কামিং। নাও this is the time for the second poem, The Bengal Sailors. Before knowing any text, you must know something about the writer or the author, poet. So here we will learn a little bit about the poet Sarojini Naidu. Sarojini Naidu was an eminent Indian poet and a devoted freedom fighter. সরোজিনী নাইডু ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী। ডিভোটেড মানে হচ্ছে যিনি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। She was born on 13th February 1879 in Hyderabad. 13ই ফেব্রুয়ারি 1879 সালে হায়দ্রাবাদে তার জন্ম হয়। জয়েন্ট আইএনসি ফাইটিং এগেনস্ট ব্রিটিশ বন্ডেজ। ব্রিটিশদের দাসত্ব থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন, লড়ে। শি ফলোড গান্ধীজি অ্যান্ড হিজ প্রিন্সিপাল। গান্ধীজিকে তিনি ফলো করতেন এবং তার আদর্শগুলো মেনে চলতেন, নন ভায়োলেন্স যেটাকে বলা হয়, অহিংসা নীতি। শি টুক পার্ট ইন সল্ট মার্চ 1930। 1930 সালে যে সল্ট মার্চ গান্ধীজির ডান্ডি অভিযান, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। ফার্স্ট ওমেন টু বিকাম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর, অ্যান্ড গভর্নর অফ ইউপি, উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন। ফর অ্যামেজিং রাইটিং এবিলিটি শি ওয়াজ কল্ড দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বাই মহাত্মা গান্ধী। তার অসাধারণ লেখার এবিলিটি দেখে মহাত্মা গান্ধী তাকে নাম দিয়েছিলেন নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। প্যাট্রিয়টিজম ওয়াজ ডমিনেন্ট থিম। তার লেখার মধ্যে একটা বিশেষ থিম বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেম, দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, টান তার লেখার মধ্যে ফুটে ওঠে। অ্যামং হার রিনাউন্ড ওয়ার্কস আর দ্য পোয়েমস সাচ এস দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ অ্যান্ড দ্য ওয়ান্ডারিং সিঙ্গার্স। এই দুটো তার বিখ্যাত লেখার মধ্যে অন্যতম, এবং আজকে আমাদের যে বিষয়বস্তু আলোচনার, যেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স, এটাও অসাধারণ একটি লেখার মধ্যে গণ্য করা হয়। এতক্ষণ আমরা কিছু ইনফরমেশন জেনে নিলাম কবি সম্বন্ধে। কবিতাটির প্রত্যেকটা বিষয়বস্তু আমি এখানে ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে কবিতাটি ভালোভাবে A to Z বুঝতে। ভিডিওটি কমপ্লিট দেখার পর এই কবিতা থেকে কোনো প্রশ্ন তোমাদের ছাড়বে না, আই হোপ। হোয়াট দ্য পোয়েম ইজ অ্যাবাউট। কবিতাটি কী সম্বন্ধে? ইন্ডিয়ান কালচার অ্যান্ড পিপল, ভারতের সংস্কৃতি এবং মানুষজন, এদের নিয়ে বলা আছে। আর কি নিয়ে বলা আছে? রোলস অফ ব্যাঙ্গলস প্লেজ ইন ইচ স্টেজ অফ এ ওমেন্স লাইফ। একজন মহিলার জীবনের প্রত্যেকটা পর্যায়ে, বয়স ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে চুরির কী ভূমিকা, সেটা নিয়ে বিশেষভাবে এই কবিতায় বলা আছে। সেলিব্রেশন অফ ওমেনহুড, অর্থাৎ নারীত্ব, এটাকেই সেলিব্রেট করা হচ্ছে এই কবিতার মাধ্যমে। পোয়েম ইন ব্রিফ, ছোট্ট করে কবিতাটি কি আছে একটু জেনে নেওয়া যাক, তারপর ডিটেলস আমরা পড়ব। ডিপিক্টস এ টেম্পল ফেয়ার, একটা মন্দিরকে কেন্দ্র করে মেলা বসেছে, সেখানে কি হচ্ছে? ওয়্যার দ্য ব্যাঙ্গল সেলার্স সেল দেয়ার ব্যাঙ্গলস, চুড়ি বিক্রেতারা তাদের চুড়ি বিক্রি করছে সেই মেলাতে। এ পিকচার অফ টাইপিক্যাল রুরাল ইন্ডিয়ান সোসাইটি, মানে একদম চিরাচরিত, টাইপিক্যাল অর্থাৎ যেটা সচরাচর খুব কমন দেখতে পাওয়া যায় এমন ভারতীয় সমাজকে তুলে ধরছে। ইন দ্য ফার্স্ট অফ দ্য 20th সেঞ্চুরির প্রথম পর্যায়ে, ওয়ার বেঙ্গল সেলার্স গো টু দ্য টেম্পল ফেয়ার টু সেল দেয়ার ব্যাঙ্গলস, যেখানে চুড়ি বিক্রেতারা মেলায় গিয়ে তাদের চুড়ি বিক্রি করে। এখনও আমরা দেখতে পাই গ্রামাঞ্চলে শীতকালীন যেসব মেলা হয় সেখানে অনেক বিক্রির মধ্যে চুড়িও বিক্রেতা পাওয়া যায়। মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস, ম্যান্ডেটরি অর্নামেন্ট, অর্থাৎ অবশ্যই এটা পড়তে হয়। ডিফারেন্ট ব্যাঙ্গলস রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ এ ওমেন্স লাইফ, খুবই ইম্পর্টেন্ট লাইন। বিভিন্ন ধরনের কালারের চুড়ি বিভিন্ন স্টেজকে বোঝায় একজন মহিলার জীবনে। অ্যান্ড দ্য ফিলিংস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ তাদের অনুভূতি, অ্যাটাচ টু দোজ স্টেজ, সেই সমস্ত পর্যায়ে এক একটা বয়সে গিয়ে যে অনুভূতি বা যে মেন্টাল স্টেট থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করছে ওই চুড়িগুলো সেটাকে রিপ্রেজেন্ট করছে। দ্য পোয়েম ব্রিংস আউট দ্য সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড সিম্বলিক ভ্যালু অফ ব্যাঙ্গলস ইন ইন্ডিয়ান কালচার। এই কবিতাটি রিপ্রেজেন্ট করছে সামাজিক, ধর্মীয় এবং সিম্বলিক ভ্যালু, অর্থাৎ এর একটা উপমাধর্মী ভ্যালু বা মূল্য আছে ভারতীয় সংস্কৃতিতে, বিশেষ করে মহিলাদের জীবনে। দ্য ব্যাঙ্গলস আর মেটাফোর লাইক বিয়ারার অফ ট্র্যাডিশন। এই ব্যাঙ্গলটা হচ্ছে একটা উপমা, মেটাফোর মানে কোনো কিছুকে কোনো কিছুর মাধ্যমে রিপ্রেজেন্ট করা, তো সেই মেটাফোর হিসেবেই কাজ করছে ট্র্যাডিশন, ভারতের সংস্কৃতি, ঐতিহ্য। এজেন্টস অফ চেঞ্জ, এবং পরিবর্তনশীলতার একটা ভূমিকা দেখিয়ে দিচ্ছে এই ব্যাঙ্গলস। অ্যান্ড সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসেবে কাজ করছে। অ্যান্ড স্ট্রেংথ, এবং শক্তি, নারী শক্তি হিসেবে এই চুড়ি সেইগুলোকেই রিপ্রেজেন্ট করে।
সিমিলার পোয়েম, এই কবিতার মতোই ভারতীয় সংস্কৃতি তুলে ধরছেন আরেকটা কবিতাতে, তার নাম হচ্ছে ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং পপুলার একটা পোয়েম, এটা অনেক সিবিএসসি আইসিএসসি বোর্ডে অনেক ক্লাসে পড়ানো হয়ে থাকে। টাইপ, কবিতাটি কী ধরনের কবিতা, প্রশ্ন হতে পারে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন হিসেবে। এ লিরিক পোয়েম অফ 24 লাইন্স, 24 লাইনের একটা গীতি কবিতা। টোটাল 4টি স্ট্যান্জা রয়েছে, প্রত্যেক স্ট্যান্জাতে 6টি করে লাইন আছে, টোটাল 24 লাইন এবং লিরিক পোয়েম। সোর্স, খুব ইম্পর্ট্যান্ট, কোত্থেকে কবিতাটি নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ, দ্য কালেকশন অফ পোয়েমস অর্থাৎ কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম, পাবলিশড ইন 1912, 1912 সালে এই কবিতা কালেকশানে এটা তুলে ধরা হয়েছিল। তো এখানে এই সালটা মনে রাখবে, 1912 সাল, এবং এই নামটি দ্য বার্ড অফ টাইম এখানে পাবলিশ হয়েছিল, এখান থেকে নেওয়া হয়েছে। এই 1912 সাল, এটা কোনো একটা ইতিহাসের পাতায় কোনো একটা কারণের জন্য খুবই বিখ্যাত হয়ে রয়েছে এই সালটি। তোমরা কমেন্টে জানাবে যে যেটা জানো কী কারণে 1912 সালটা বিখ্যাত। এরপর দেখব রাইম স্কিম কি। ইচ 3 রাইমিং কাপলেটস, রাইমিং মানে ছন্দ মেলে এমন, এবং কাপলেটস মানে দুটো করে লাইন, এ এ বি বি সি সি, এটা হচ্ছে রাইম স্কিম। এরপর স্ট্যান্জা 1-এ কী আছে, অ্যান ইন্ট্রোডাকশন। এখানে স্ট্যান্জা 1-এ ইন্ট্রোডাকশনে কী দেখানো হচ্ছে, যারা চুরি বিক্রি করতে এসেছে তাদের ইন্ট্রোডাকশন। স্ট্যান্জা 1 ডিপিক্টস দ্য মার্চেন্টস, স্ট্যান্জা 1-এ মার্চেন্ট বা ব্যবসায়ীদেরকে দেখানো হচ্ছে পাবলিসাইজিং অ্যাট দ্য টেম্পল ফেয়ার টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল পাসিং বাই, সমস্ত মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য তারা চিৎকার করে বলছে চুরি বিক্রি করার জন্য। এখানে স্পিকার হচ্ছে এই চুরি বিক্রেতারা, তাই নাম হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স, মনে রাখবে এখানে স্পিকারকে ব্যাঙ্গেল সেলার্স, তাদের মুখ দিয়ে কথাগুলো বলানো হচ্ছে। স্ট্যান্জা 2, 3 and 4 রিপ্রেজেন্ট দ্য ব্যাঙ্গলস অফ ভেরিয়াস কালার্স ফর উইমেন অফ ডিফারেন্ট এজ, একটা বয়সের মহিলাদের জন্য এক একটা কালারের চুড়িকে রিপ্রেজেন্ট করানো হয়েছে। দ্য 3 ইম্পর্টেন্ট স্টেজেস অফ এ উম্যান রেসপেক্টিভলি, পরপর একজন মহিলার জীবনে পরপর 3টি গুরুত্বপূর্ণ স্টেজ, বিয়ের আগে, বিয়ের মুহূর্ত বা বিয়ের কিছুটা পর, তারপর মাতৃত্ব আরও ম্যাচিওর যখন চলে আসবে সেই স্টেজ, এই 3টি স্টেজ দেখানো হয়েছে। পোয়েটিক অ্যান্ড লিটারি ডিভাইস, অর্থাৎ কিছু ফিগার্স অফ স্পিচ এই কবিতায় ব্যবহার করা হয়েছে, যেটা আমরা কবিতাটি পড়ার পর জানবো। তোমরা খাতা পেন নিয়ে বসবে, প্রত্যেকটা স্ট্যান্জা এক্সপ্লানেশনের সাথে সাথে তোমরা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিংস, ইম্পর্ট্যান্ট বিভিন্ন এক্সপ্রেশন, ফ্রেজ, এই সমস্ত এক্সপ্লানেশন তোমাদের নোট ডাউন করবে, যাতে করে একটাও সিঙ্গেল কোয়েশ্চেন না ছেড়ে যায়। ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কী নামে আরও পরিচিত, এটা একটু আগেই জেনেছি, এটাও কমেন্টে ইনফর্ম করো। কোনো একজন মানুষ তাকে কোনো একটা উপাধি দিয়েছিলেন। স্ট্যান্জা 1, এখানে দেখব সেলার্স কল, অর্থাৎ যারা চুরি বিক্রি করছে, সেলার্স, ব্যাঙ্গেল সেলার্স, তাদের চিৎকার। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস। চমৎকার দুটো করে লাইনের মিল আছে, এটাকে বলা হয় রাইমিং কাপলেট। যারা চুরি বিক্রি করতে এসেছে তারা বলছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম সেই চুরি বিক্রেতা, হু বিয়ার, যারা বহন করছে, আওয়ার শাইনিং লোডস, এই চকচকে ভারী বোঝা, লোডস অর্থাৎ চুরি রাখার যে পাত্র, সেই লোড, সেটাকে আমরা বহন করছি টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরকে কেন্দ্র করে যে মেলা হচ্ছে সেখানে আমরা বয়ে নিয়ে আসছি, আমরা চুরি বিক্রেতা। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কারা কিনবে, চলে আসো এই সুন্দর কোমল উজ্জ্বল রেইনবো কালার, অর্থাৎ রামধনুর 7টা, এই যে ভিবগিও, এই 7টা রং এর কালারের চুড়ি, বিভিন্ন রঙের চুড়ি, কারা কিনবে, চলে আসো। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, অর্থাৎ উজ্জ্বল চকচকে, এগুলো জীবনের একটা টোকেন হিসেবে, গুরুত্বপূর্ণ গিফট হিসেবে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা এবং সুখী যারা স্ত্রী তাদের জন্য এই গিফট। তাহলে এখানে ব্যাঙ্গেল সেলার্সরা নিজেদের কথা ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছে। তো কী বলছে, আমরা হলাম সেই ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতা, যারা তাদের এই চকচকে বোঝা, অর্থাৎ চুড়ির বোঝা নিয়ে আসছে মন্দিরের মেলাতে, এবং এই সুন্দর রামধনুর এত রকম কোমল কালারের চুড়ি কারা কিনবে, যারা হ্যাপি ডটার্স কন্যা এবং হ্যাপি ওয়াইভস স্ত্রী, এরা কিনবে। তো এই হচ্ছে প্রথম স্ট্যান্জা, এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দেখে নাও। বিয়ার মানে ক্যারি, যারা বয়ে নিয়ে আসছে। শাইনিং লোডস, ব্যাঙ্গেলস এখানে বার্ডেনকে রিপ্রেজেন্ট করছে। শাইনিং লোডস, লোডস মানে বোঝা, বার্ডেন মহিলাদের জীবনে একটা বার্ডেনকেও রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বোঝা। ডেলিকেট মানে সফট অ্যান্ড উইক। লাস্ট্রাস মানে শাইনিং চকচকে। রেডিয়েন্ট মানে উজ্জ্বল, ব্রাইট। এবং প্রত্যেকটা লাইন দেখবে রাইমিং কাপলেট, কাপলেট মানে দুটো করে লাইন, এবং রাইমিং মানে প্রথম লাইনের শেষ অক্ষর দ্বিতীয় লাইনের শেষ অক্ষরের সাথে মিল আছে ছন্দের। বিয়ার অ্যান্ড ফেয়ার, ব্রাইট অ্যান্ড লাইট, লাইভস অ্যান্ড ওয়াইভস, অর্থাৎ এ এ, বি বি, সি সি, এই হচ্ছে 6টা করে লাইন টোটাল একটা স্ট্যান্জাতে পাচ্ছি। তাহলে রাইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি। নাও কাম টু দ্য সেকেন্ড স্ট্যান্জা।
এখানে কি দেখব, মেইডেন্স, ইয়াং গার্লস। আমি এখানে একটা বয়স মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি, লেখক কিছু মেনশন করেননি। তো 12 থেকে 20 বছর বয়সের মেয়েদেরকে এই কবিতায় এই স্ট্যান্ডাতে রিপ্রেজেন্ট করছেন। স্ট্যান্ডার 2তে মেইডেন্স মানে আনম্যারিড। সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ আ মাউন্টেন মিস্ট। Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. প্রত্যেকটা রাইমিং কাপলেট আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপর মানেটা দেখে নেব। সাম আর মিট অর্থাৎ সাম ব্যাঙ্গেলস, যেগুলো মানানসই হবে। মিট মানে এখানে অ্যাডজাস্টেবল, মানে মিন ফর। কার জন্য? মেইডেন্স রিস্ট, অবিবাহিত মেয়েদের কবজির জন্য, তাদের হাতের জন্য। রিস্ট মানে কবজি। মেইডেন্স অর্থাৎ আনম্যারিড গার্ল। সিলভার অ্যান্ড ব্লু, এই দুটো কালার মেইডেন্স রিস্টের জন্য। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই সিলভার ব্লু কালারের চুড়িগুলো কার সঙ্গে তুলনা করেছে? পর্বতের উপরে দেখতে পাওয়া ভাসা ভাসা কুয়াশার মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু কিছু চুড়ি আছে যেগুলো খুবই লাল টুকটুকে বা কোমল। কার মতো? বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ ফুলের কুড়ির মতো। বার্ডস মানে ফুলের কুড়ি, যেটা ড্রিম মানে ব্লুম হচ্ছে, সবে বিকশিত হচ্ছে। কোথায়? অন দ্য ট্রানকুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড বনভূমি, স্ট্রিম মানে জলস্রোত। বনভূমির কোনো একটা জলস্রোতের পাশে ফুটে ওঠা ফুলের কুড়ির মতো কিছু কিছু চুড়ি সেই রকম কালারের। ট্রানকুইল মানে শান্ত। সাম আর অ্যাগ্লো, কিছু কিছু চুড়ি আছে যেগুলো অত্যন্ত উজ্জ্বল। উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, সেই উজ্জ্বলতা যেটা ভেদ করে যায়, বিদীর্ণ করে, ভেদ করে যেতে পারে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ আ নিউবর্ন লিভস, একটা সদ্য হয়ে যাওয়া নির্মল পাতার, সেটাকে ভেদ করে এই উজ্জ্বলতাটা চলে যেতে পারে। সেকেন্ড স্ট্যান্ডা থেকে কিছু শব্দের অর্থ দেখে নেবে। মেইডেন মানে আনম্যারিড ওম্যান, ফ্লাস্ট মানে ক্রিমসন মানে টুকটুকে লাল, বার্ডস ব্লোজমস ফুলের কুড়ি, অ্যাগ্লো রেডিয়েন্ট বা উজ্জ্বল, ক্লিভ মানে পিয়ার্স বিদীর্ণ করা, লিম্পিড ক্লিন বা নির্মল। স্ট্যান্ডার 2 রিপ্রেজেন্ট করছে কী কী কালারের চুড়ি, এবং সেটা আনম্যারিড ওমেন অর্থাৎ মেইডেন্স, অবিবাহিত মেয়েদের জন্য স্ট্যান্ডার 2। নেক্সট আসছে তাদের জীবনে আরেকটু পরবর্তী স্টেজ স্ট্যান্ডার 3তে, যেটা হচ্ছে নিউলি ম্যারিড, যেটা হতে পারে 21 থেকে 27-8 বয়স পর্যন্ত। তো সেই নিউলি ম্যারিড ওম্যানদের জন্য কী ধরনের চুড়ি, কী কালার রিপ্রেজেন্ট করছে সেটা আমরা দেখব। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। খুবই সুন্দর ছন্দ। বলছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, কিছু কিছু চুড়ি আছে যেগুলো কেমন? এগুলো সূর্যের আলো পড়া সকালবেলা শস্যের ক্ষেতের মতো দেখতে, সেই যে কালার। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মানে এখানে মর্নিং, ব্রাইডাল মানে বিয়ে হবে এমন উপলক্ষ, ব্রাইড মানে কনে, যে মেয়ের বিয়ে হতে চলেছে। অর্থাৎ কিছু চুড়ি আছে যেগুলো সকালবেলা শস্য ক্ষেতে সূর্যের আলো পড়লে যেমন কালার হয়, সেই রকমের কালার যেটা সকালবেলা একজন কনে যার বিয়ে হতে চলেছে সে পরবে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কিছু কিছু চুড়ি আছে যেগুলো অগ্নিশিখার মতো, বিয়ের যে অগ্নিশিখা, বিয়ের সময় যেগুলো জ্বলে যে আগুনটা। ম্যারেজ ফায়ার। অর রিচ কিংবা এতটাই পরিপূর্ণ, উইথ দ্য হিউ কালার দিয়ে, অফ হার হার্টস ডিজায়ার, একজন মহিলার যার বিয়ে হতে চলেছে, বিয়ের কনে বিয়ের পিড়িতে বসেছে, তার যে একটা ইমোশন যেগুলো অনেক বেশি প্যাশন পূর্ণ, অনেক বেশি হ্যাপিনেস, সেইটাকে রিপ্রেজেন্ট করছে কিছু চুড়ি যেগুলো ম্যারেজ ফায়ারের মতো কালার। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, এগুলো টিং টিং করে আওয়াজ করে। লিউমিনাস মানে উজ্জ্বল, টেন্ডার খুবই কোমল, অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ কাঁচের চুড়ি। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এখানে বিয়ের সময় যে আনন্দ আবেগ, এই আনন্দ ফিলিংস অনুভূতি যেটা থাকে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবং ব্রাইডাল টিয়ার অর্থাৎ বিদায় বেলা, পরিবারকে ছেড়ে অন্য পরিবারে যাচ্ছে যখন, সেই সময় যে কান্না, সেটাকেও এই চুড়িগুলো রিপ্রেজেন্ট করছে, সেই মুহূর্তের জন্য এই কালারের চুড়িগুলি। ওয়ার্ড মিনিংস দেখব। টিঙ্কলিং টুংটাং শব্দ, চুরির যে আওয়াজ। লিউমিনাস ব্রাইট, টেন্ডার সফট বা মাইল্ড, হালকা লেগে গেলেই যেগুলো সহজে ভেঙে যায় সেগুলো হচ্ছে টেন্ডার কোমল কাঁচের চুড়ি। এরপর দেখব আমরা ফোর্থ, যেটা ফাইনাল স্ট্যান্ডা, বিয়ে হয়ে গেল, তারপরের যে স্টেজ, এর পরের যে একজন মহিলার সংসার জীবন যে স্টেজ, সেটাকে রিপ্রেজেন্ট করছে এই স্ট্যান্ডা 4। এখানে কী কী কালারের চুড়ি আমরা দেখে নেব। Some are purple and gold-flecked grey for she who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and cradled for sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worships the gods at her husband's side. আরও কিছু চুড়ি আছে যেগুলো পার্পল কালারের অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং সোনালি ছিটে ছিটে গ্রে কালারের, অর্থাৎ এই দুটো কালারের কম্বিনেশন, সেই রকম কিছু চুড়ি। এটা কাদের জন্য? যারা
সংসার জীবনে পদার্পণ করেছে, অনেকটা সময় পেরিয়েছে, এই ধরনের মহিলাদের জন্য গ্রে কালারের পার্পল কালারের মিক্সড একটা চুড়ি। ফর শি, তার জন্য, হু হ্যাজ জার্নিড, যে এতগুলো সংসার জীবনের এতগুলো বছর পার করে এসেছে, থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ মধ্যবয়স্কা, অর্থাৎ জীবনের অনেকটা বছর পার করে এসেছে সেই মহিলাদের জন্য। ম্যাচিওরিটি, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত লালন পালন করেছে, চেরিশড মানে লালন পালন করেছে, সন্তান পরিবারের আরও সবাইকে দেখভাল করেছে, যার হাত, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যে আশীর্বাদ করেছে, যার ভালোবাসায় স্নেহ মা দিয়েছে তার সন্তানকে। অ্যান্ড ক্র্যাডলড, এবং যে কিনা দোল্লা দিয়েছে, ফেয়ার সন্স, ভালো সন্তান মানুষ করেছে, অ্যান্ড অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে যে সন্তান লালন পালন করেছে। ক্র্যাডল মানে দোলা দেওয়া, অর্থাৎ সন্তানকে স্নেহ করা, সেই ব্যাপারটা যে মা করেছে তার জন্য এই ধরনের চুড়ি। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, যে তার বাড়ির সমস্ত দায়িত্ব পালন করে এসেছে, হাউস হোল্ড কাজকর্ম, বাড়ির কাজকর্ম, ফ্রুটফুল প্রাইড অর্থাৎ অনেক বেশি উন্নতি করেছে। অ্যান্ড ওয়ার্শিপস, এবং পুজো করছে, শ্রদ্ধা করছে, দ্য গডস, ঈশ্বরকে, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশাপাশি ঈশ্বরকেও সে মেনে এসেছে। অর্থাৎ এ ওম্যান হু ইজ আইডিয়াল ওয়াইফ, আইডিয়াল মাদার অ্যান্ড আইডিয়াল ওয়ার্শিপার অফ গড, এমন একজন গৃহকর্ত্রীর জন্য এই ধরনের পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কালারের চুড়ি। এই ফোর্থ স্ট্যান্ডাতে একজন মহিলার জীবনের ম্যাচিওর এজকে রিপ্রেজেন্ট করছে। তো এই হচ্ছে 4টি স্ট্যান্ডা। প্রথম স্ট্যান্ডাতে সেলার্স, অর্থাৎ যারা ব্যাঙ্গেল সেল করছে তারা বলছে তাদের ইন্ট্রোডাকশন। সেকেন্ড স্ট্যান্ডাতে রয়েছে ইয়াং আনম্যারিড ওমেন। থার্ড স্ট্যান্ডা রয়েছে নিউলি ম্যারিড ব্রাইড অ্যান্ড ম্যারিড উমেন। এবং ফোর্থ অ্যান্ড ফাইনাল স্ট্যান্ডা রয়েছে ম্যাচিওর ওমেন। এই যে বিভিন্ন স্টেজ, তার বিভিন্ন রকমের চুড়ি, এটা তাদের সাথে মানানসই এবং তাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন আবেগ অনুভূতি সবটাকেই রিপ্রেজেন্ট করছে এই চুড়িগুলি। এবার আমরা এক ঝলকে দেখে নেব কোন কালার কোন স্টেজকে রিপ্রেজেন্ট করছে। এদিকে রয়েছে কালার, এদিকে রয়েছে স্টেজেস রিপ্রেজেন্টেড, কোন পর্যায়ে জীবনের সেটাকে রিপ্রেজেন্ট করছে। সিলভার ব্লু, এটা হচ্ছে কিসের মতো? মাউন্টেন মিস্ট, পাহাড়ের কুয়াশার মতো। অ্যান্ড ফ্লাস্ট বার্ডস, অর্থাৎ ফুলের কুড়ির মতো। এই দুটো জিনিস রিপ্রেজেন্ট করছে পিওরিটি, পবিত্রতা, ইনোসেন্স, নিষ্পাপতা অফ অ্যান আনম্যারিড গার্ল, অবিবাহিত মহিলার, অবিবাহিত মেয়ের জীবনে। সেকেন্ড যেটা রয়েছে ইয়েলো রেড, এগুলো ফিল অফ সানলাইট কর্ন, সূর্যের আলো পড়া শস্যের ক্ষেতের মতো যে রেড অ্যান্ড ইয়েলো এই কালারের চুড়িগুলি। এবং ফ্লেম অফ ফায়ার, অর্থাৎ বিবাহের সময় যে আগুন জ্বালানো হয় সেই ফায়ারের মতো যে কালারের চুড়ি, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? জয় অফ এ ব্রাইড অন ওয়েডিং ডে, বিবাহের দিনে একজন কনের যে মনে আবেগ, সেই আনন্দ, সেটাকে রিপ্রেজেন্ট করছে এই রেড অ্যান্ড ইয়েলো কালারের চুড়িগুলি। ফার্টিলিটি, অর্থাৎ উর্বরতাকে বোঝাচ্ছে। অ্যাবান্ডেন্স মানে অনেক বেশি প্রাচুর্য। প্যাশন, কামনা, এই সমস্ত ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করছে ইয়েলো, রেড অ্যান্ড ব্রাইট এই চুড়িগুলি। গ্রিন নিউবর্ন লিভস, যেগুলো গ্রিন কালারের চুড়ি, নতুন হয়ে ওঠা পাতার মতো, সেগুলো কাকে রিপ্রেজেন্ট করছে? ডেলিকেট বিউটি অফ আ ইয়াং ওম্যান, যুবতী একজন মহিলার কোমলতা, সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড ফাইনালি পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড রে, এটা রিপ্রেজেন্ট করছে ম্যাচিওর ওমেন, এজড, অর্থাৎ বয়স্কা মহিলা, ম্যাচুরিটি যা চলে এসছে, সেই ফাইনাল স্ট্যান্ডা, সেই ফাইনাল স্টেজকে রিপ্রেজেন্ট করছে। তো এখান থেকে প্রত্যেকটা কালার কোন স্টেজকে রিপ্রেজেন্ট করছে এটা অবশ্যই মনে রাখার বিষয়। এরপর আমরা কালারগুলো একবার দেখে নেব। চমৎকারভাবে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি কালার দিয়ে। এই কালারের চুড়িগুলোকে আমি দুটো স্টেজে ভাগ করছি। তিনটি স্ট্যান্ডাকে রিপ্রেজেন্ট করছে, 2, 3 অ্যান্ড 4 স্ট্যান্ডা। মাউন্টেন মিস্ট এর মতো যে চুড়ি এবং বার্ডস এর মতো ফ্লাস্ট মানে ক্রিমসন রেড, এই যে চুড়িগুলি, এগুলো রিপ্রেজেন্ট করছে একজন ইয়াং আনম্যারিড মেইডেনকে, তার হাতে মানানসই চুড়ি। এরপর আসছে ফ্লেম অফ ম্যারেজ ফায়ার অ্যান্ড সানলিট কর্নফিল্ড, এই যে দু রকমের কালারের চুড়ি, এটা রিপ্রেজেন্ট করছে একজন ব্রাইডকে অন হার ওয়েডিং ডে। প্যাশন, ফার্টিলিটি, জয়েস, এসবকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড ফাইনালি গোল্ড ফ্লেকড গ্রে অ্যান্ড পার্পল, এটা রিপ্রেজেন্ট করছে এজড ম্যাচিওর উইমেনকে। এখন আমরা জানবো এই কবিতায় ব্যবহার হয়েছে এমন কিছু ফিগার অফ স্পিচ, লিটারেরি ডিভাইস সম্বন্ধে। প্রথমত আছে সিমিলি। সিমিলি কি? দুটো জিনিসের মধ্যে ডাইরেক্ট কম্পেয়ারিজন হবে মাঝখানে লাইক বা অ্যাজ এই সমস্ত শব্দ দিয়ে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার ব্লু কালারের চুড়ির সাথে মাউন্টেন মিস্টের তুলনা হয়েছে মাঝখানে অ্যাজ শব্দ দিয়ে, এটা হচ্ছে সিমিলি। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, লাইক শব্দ দিয়ে এই দুটোর সাথে ডাইরেক্ট কম্পেয়ার করা হয়েছে, তাই এটা সিমিলি। নেক্সট আছে ইনভার্সন। ইনভার্সন মানে নর্মাল যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডার, এটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ ভার্ব আগে আসবে, সাবজেক্ট পরে যাবে। ব্যাঙ্গেল সেলার্স আর উই আর হওয়া উচিত ছিল, সেটা না বলে ব্যাঙ্গেল সেলার্স আর উই, এটা হচ্ছে ইনভার্সন। নেক্সট
মেটাফোর্স মানে এখানেও কম্প্যারিজন হবে দুটো জিনিসের মধ্যে, কিন্তু ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি, অ্যাজ আর লাইক এসব থাকবে না। তো কোথায় কী ধরনের মেটাফোর ইউজ করা হয়েছে? ইন দ্য ভেরি ফার্স্ট স্ট্যান্জা শি অ্যাড্রেসেস দ্য ব্যাঙ্গলস অ্যাজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। প্রথম স্ট্যান্জাতে তিনি চুড়িগুলোকে কার সাথে কম্পেয়ার করছেন? রেইনবো টিন্টেড সার্কেলস, রামধনুর কালারের বিভিন্ন সার্কেলস, মানে চুড়িগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। তো এটা ডাইরেক্ট কম্প্যারিজন হচ্ছে না, তাই মেটাফোর। আর কি আছে? দ্য হেভিনেস অফ দেয়ার লাইফ, তাদের জীবনের বার্ডেন, এটাকে রিপ্রেজেন্ট করছেন। এবং দ্য ব্যাঙ্গল, এটাকে বলা হচ্ছে শাইনিং লোডস, তার সাথে তুলনা করেছে। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য ইয়াং মেইডেন্স আর কম্পেয়ার্ড, সেকেন্ড স্ট্যান্জাতে যারা অবিবাহিত মেয়ে তাদেরকে কম্পেয়ার করা হয়েছে টু দ্য বার্ডস দ্যাট ব্লুম, অর্থাৎ টকবগে ফুটে ওঠা, বেড়ে ওঠা ছোটো ছোটো যারা মেয়ে তাদের সাথে তুলনা করেছে যারা সদ্য ফুটে ওঠা ফুলের কুড়ি এর সাথে। এভাবে বার্ডসগুলোর সাথে, যেগুলো সবে ফুটে উঠছে তার সাথে যারা বেড়ে উঠছে এই ধরনের মেয়েদের কম্পেয়ার করেছেন। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট কম্প্যারিজন, তাই এটা মেটাফোর। নেক্সট আসছে ইমেজারি। তো এখানে কী কী ইমেজারি ইউজ করা হয়েছে? মাউন্টেন মিস্ট, বার্ডস দ্যাট ড্রিম, নিউ বর্ন লিভস, ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অ্যান্ড টিঙ্কলিং। এই প্রত্যেকটা কিন্তু ইমেজ ক্রিয়েট করছে আমাদের চোখের সামনে। তো এইগুলো হচ্ছে ইমেজারির ব্যবহার। এরপর আসছে অ্যালিটারেশন ব্যাপারটা কি? এ পোয়েটিক ডিভাইস দ্যাট ডিনোটস দ্য কনসোনেন্ট সাউন্ডস দ্যাট আর রিপিটেড ইন টু অর মোর ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের একটা দুটোর বেশি শব্দের প্রথমে এই কনসোনেন্টগুলো বারবার যখন কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে সেটাকে বলা হয় অ্যালিটারেশন। এখানে আমরা দেখব দ্য সাউন্ড এইচ ইজ রিপিটেড ইন টু লাইন্স দ্যাট আর লোকেটেড নেক্সট টু অর নিয়ার ইচ আদার। কী অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস, এই হিউ হার হার্টস, এইচ সাউন্ড রিপিট হচ্ছে, এটা অ্যালিটারেশন এক্সাম্পল। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড। তো হ্যান্ডস অ্যান্ড হ্যাভ এখানে হচ্ছে এইচ সাউন্ডের বারবার রিপিট হচ্ছে, তাই এটা অ্যালিটারেশন এক্সাম্পল। নেক্সট আছে অ্যানাফোরা কী জিনিস? কনজিকিউটিভ 3 লাইন্স ইন দ্য লাস্ট স্ট্যান্জা বিগিন উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড, অর্থাৎ যে কবিতার পরপর বেশ কয়েকটি লাইনে প্রথম শব্দগুলো বারবার রিপিট হচ্ছে সেটাকে বলা হয় অ্যানাফোরা। তো এখানে অ্যান্ড কথাটা রিপিট হয়েছে, আমরা দেখে নেব। এটা হাইলাইট করাও রয়েছে, অ্যান্ড কথাটা লাস্ট স্ট্যান্জার লাস্ট 3টি লাইনে অ্যান্ড কথা রিপিট হয়েছে, অ্যান্ড ক্র্যাডল অ্যান্ড সার্ভস অ্যান্ড ওয়ারশিপস। তো এই যে অ্যান্ডের এতবার রিপিট হওয়া এটাকে বলা হয় অ্যানাফোরা। অ্যান্ড বা অন্য যে কোনো শব্দ লাইনের শুরুতে রিপিট হচ্ছে, এটা অ্যানাফোরা। So this was the complete explanation of the poem The Bangle Sailors. Bangles actually represents different things of a woman's life. Bangles are very important symbolic ornaments for a woman in our society. They represent different feelings, emotions of different ages. So I hope this explanation will be beneficial for you. If you are benefited, do like, share and also comment on which topic you need more and more lessons. Thank you so much.